প্রিয় ছাত্রছাত্রী সকলকে সুদপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজ নবম শ্রেণীর ইতিহাসের আর একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হল ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাথসনের ভূমিকা বা ইটালির ঐক্য আন্দোলনে ইয়ং ইটালি আন্দোলনের ভূমিকা। অর্থাৎ ইটালিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে জোসেফ ম্যাথসনি কি ভূমিকা গ্রহণ করেছিলেন বা ইয়ং ইটালি আন্দোলনের কি ভূমিকা ছিল, সেই বিষয়টির উপরই মূলত আমরা আলোকপাত করব। ইটালির ঐক্য আন্দোলন আলোচনা করতে গেলে প্রথমে এর কিছুটা প্রেক্ষাপট জেনে নিতে হবে। ফরাসি বিপ্লবের অনেক আগে থেকেই ইটালি ছোট বড় অনেকগুলি রাজ্যে বিভক্ত ছিল। ইটালি ঐক্যবদ্ধ রাষ্ট্র ছিল না এবং এই রাজ্যগুলিতে এক এক ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। রাজ্যগুলির মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ছিল, দ্বন্দ্ব ছিল এবং জনগণের মধ্যেও কোনো জাতীয়তাবাদী ভাবধারা ছিল না। ঐক্যের কোনো ভাবধারা তখনও প্রসারিত হয়নি। ফলে দীর্ঘ সময় ধরে ইটালি এভাবেই বিচ্ছিন্ন ছিল। ফরাসি সম্রাট নেপোলিয়ন এক সময় ইটালি দখল করেন। ইটালি দখল করার পর তিনি এই ছোট বড় রাজ্যগুলোকে নিয়ে একটা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রজাতন্ত্রের নাম ছিল সিসালপাইন প্রজাতন্ত্র। এই যে নেপোলিয়ন এই ছোট বড় রাজ্যগুলোকে নিয়ে এই প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করলেন, তার ফলে ইটালিবাসী কিছুটা হলেও একটু কাছাকাছি আসার সুযোগ পেয়েছিল এবং তাদের মধ্যে যে ঐক্যের যে বীজ, সেই বীজ বপিত হয়েছিল। পরবর্তীকালে যখন নেপোলিয়নের পতন ঘটে তখন সেই প্রক্রিয়া আবার ভেঙে যায়। কারণ 1815 খ্রিস্টাব্দে যে ভিয়েনা বৈঠক হয়েছিল, সেই ভিয়েনা বৈঠকে ইটালি জাতীয়তাবাদী যে আবেগ, যে ভাবধারা, সেটাকে উপেক্ষা করা হয় এবং ইটালিকে আবার খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়। সেখানে অস্ট্রিয়া সহ বিভিন্ন বিদেশি রাষ্ট্রের আধিপত্য স্থাপন করা হয়। পরবর্তীকালে ইটালিতে একটা জাতীয়তাবাদী জাগরণ ঘটেছিল। এই যে জাতীয়তাবাদী জাগরণ, এটি রিসার্চিমেন্টো নামে পরিচিত বা পুনর্জাগরণ নামে পরিচিত। এই জাতীয়তাবাদী জাগরণ বা পুনর্জাগরণের পিছনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তারা ছিলেন ইটালির কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষিত সম্প্রদায়ের মানুষ। তারা ইটালিবাসীদের মধ্যে এই ঐক্যের বার্তাটা প্রসারিত করার চেষ্টা করেছিলেন। তো এটি জাতীয়তাবাদী জাগরণ বা পুনর্জাগরণ বা রিসার্চিমেন্টো নামে পরিচিত। কিন্তু তা সত্ত্বেও ইটালির ঐক্যের যে স্বপ্ন, সেটা স্বপ্নই থেকে গেছিল। ইটালি তখনও ঐক্যবদ্ধ হয়নি। ইটালিকে যারা ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, মূলত তিনজন ব্যক্তি প্রচেষ্টায় ইটালি ঐক্যবদ্ধ হয়েছিল। এই তিনজন ব্যক্তি হলেন জোসেফ ম্যাথসনি, কাউন্ট কাবুর এবং গ্যারিবল্ডি। এই তিনজন ব্যক্তির অদম্য ইচ্ছা এবং তাদের প্রচেষ্টা মধ্য দিয়ে ইটালি একসময় ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছিল। এই তিনজন ব্যক্তির মধ্যে
যে ব্যক্তি সর্বপ্রথম এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি ছিলেন জোসেফ ম্যাথসনি। তিনি ইটালিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন। ম্যাথসনি তিনি ইটালির একটা প্রদেশ জেনোয়াতে জন্মগ্রহণ করেন 1805 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন স্বদেশপ্রেমিক, সুলেখক এবং সুবক্তা। তার স্বপ্নই ছিল ইটালির ঐক্য, অর্থাৎ একটা ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠনই ছিল তার মূল চিন্তা ভাবনা, মূল ধ্যান ধারণা। এবং সেই স্বপ্নকে সামনে রেখেই তিনি আজীবন লড়াই করে গেছেন। তার যেটা মনে হয়েছিল যে ইটালির ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা হলো বিদেশি রাষ্ট্রের শাসন, অর্থাৎ অস্ট্রিয়া সহ যে অন্যান্য বিদেশি রাষ্ট্রগুলো ইটালির বিভিন্ন রাজ্যে আধিপত্য স্থাপন করে আছে, তারাই ছিল ইটালির ঐক্যের সবচেয়ে বড় অন্তরায়। তার সাথে সাথে সবচেয়ে বড় বাধা ছিল ইটালিবাসীর আঞ্চলিকতাবাদ এবং প্রাদেশিকতাবাদ। তো দুটো এই যে প্রধান বাধা, এই বাধা অতিক্রম করে ইটালিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে, এটা ম্যাথসনি তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। যে বিদেশি শাসন মুক্ত করতে হবে ইটালিকে, আর ইটালিবাসীদের মনের মধ্যে যে আঞ্চলিকতাবাদ এবং প্রাদেশিকতাবাদ রয়েছে, সেই আঞ্চলিকতাবাদ এবং প্রাদেশিকতাবাদ সেটাকে দূর করে তাদের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারার প্রসার ঘটাতে হবে। তো প্রথম জীবনে তিনি একটি গুপ্ত সমিতির সদস্য ছিলেন। ইটালিতে 19 শতকের 20-এর দশকে এবং 30-এর দশকে বেশ কিছু গুপ্ত সমিতি গড়ে উঠেছিল। এই গুপ্ত সমিতিগুলোর যে মূল আদর্শ সেটা ছিল যে গুপ্ত হত্যা ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইটালিকে ঐক্যবদ্ধ করা। তো এই গুপ্ত সমিতিগুলোর মধ্যে একটি গুপ্ত সমিতি ছিল কার্বোনারি। কার্বোনারি এই যে কথাটি, এটি এসেছিল কার্বন বা অঙ্গার থেকে। এই দলের সদস্যরা তারা ধর্মীয় প্রথা অনুসরণ করে কাঠ কয়লা পোড়াতো বা কার্বন পোড়াতো, সেই জন্য এই কার্বোনারি নামটি তা থেকেই এসেছে। কিন্তু ম্যাথসনি খুব অল্প সময়ের মধ্যে তিনি উপলব্ধি করেন যে গুপ্ত হত্যা সন্ত্রাসের মধ্য দিয়ে ইটালিকে কখনো ঐক্যবদ্ধ করা সম্ভব নয়। কারণ এই যে গুপ্ত সমিতিগুলোর যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের পিছনে জনগণের তেমন কোনো সমর্থন ছিল না। তাছাড়া যে প্রধান যে বাধা, বিদেশি শাসন মুক্ত করা এবং ইটালিবাসীদের মধ্যে ঐক্যের ভাবধারা প্রচার করা, সেটাও খুব একটা ফলপ্রসূ হচ্ছিল না। সেই জন্য তিনি একসময় এই গুপ্ত সমিতি থেকে বেরিয়ে আসেন, কিন্তু বিদ্রোহ করার অভিযোগে তাকে কারাদণ্ড এবং নির্বাসন দিয়ে দেওয়া হয়। নির্বাসিত থাকাকালীন তিনি ফ্রান্সের মার্সাই শহরে 1832 খ্রিস্টাব্দে একটি সংগঠন গড়ে তোলেন ইটালির যুবকদের নিয়ে। এই সংগঠনটি ছিল ইয়ং ইটালি বা নব্য ইতালি দল। ম্যাথসনির গভীর আস্থা ছিল ইটালির যুবকদের প্রতি, ইটালির তরুণ সমাজের প্রতি। তিনি মনে করতেন যে ইটালিকে একমাত্র ঐক্যবদ্ধ করতে পারে ইটালির যুবকরা, ইটালির এই তরুণ সম্প্রদায়, এবং তারা তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে ইটালিকে বিদেশি শাসন মুক্ত করবে এবং ইটালিকে ঐক্যবদ্ধ করবে। এবং সেই জন্যই তিনি ইটালির ঐক্য আন্দোলনে বিদেশি শক্তির সাহায্য গ্রহণের মোটেই পক্ষপাতী ছিলেন না। তিনি মনে করতেন দেশের মানুষ, দেশের যুবক, দেশের তরুণ সম্প্রদায় ইটালির এই ঐক্য সম্পন্ন করবে। কাভুরের সঙ্গে এখানেই তার মত পার্থক্য ছিল। পরবর্তীকালে কাভুর এই নীতি থেকে সরে এসেছিলেন এবং তিনি বিদেশি শক্তির সাহায্য গ্রহণের নীতি গ্রহণ করেছিলেন, কিন্তু ম্যাথসনি তিনি বিদেশি শক্তির সাহায্য গ্রহণের মোটেই পক্ষপাতী ছিলেন না।
ইয়ং ইটালি বা নব্য ইতালি দল প্রতিষ্ঠিত হওয়ার পর সেই দলের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে থাকে। দলের যেটা মূল আদর্শ, সেই মূল আদর্শ ছিল শিক্ষার প্রচার, আত্মত্যাগ এবং চরিত্র নিষ্ঠার মধ্য দিয়ে ইটালিবাসীদের মধ্যে জাতীয়তাবাদের প্রসার ঘটানো, অর্থাৎ ইটালিবাসীদের মধ্যে ঐক্যের ভাবধারা প্রচার করা। ইটালিবাসী যে এক, এই অনুভূতি, এই ভাবনাটা প্রতিটি ইটালিবাসীর মধ্যে জাগিয়ে তোলা, এটাই ছিল ম্যাথসনির মূল আদর্শ বা ইয়ং ইটালি বা নব্য ইতালি দলের মূল আদর্শ। খুব অল্প সময়ের মধ্যে হাজার হাজার তরুণ এই নব্য ইটালি দলের অন্তর্ভুক্ত হন এবং যে জাতীয়তাবাদী ভাবধারার প্রসার, সেই প্রসার আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এক সময় দেখা যায় যে 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব ঘটেছিল। সেই ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব পড়েছিল ইউরোপের অন্যান্য দেশে, সেরকম ইটালিতেও তার একটা ভালো রকম প্রভাব পড়ে। ইটালির যে বিভিন্ন রাজ্য, সেই রাজ্যগুলোতে আন্দোলন শুরু হয়। সেই সময় ম্যাথসনি তিনি ফ্রান্স থেকে ইটালিতে ফিরে আসেন। নব্য ইতালি দলের সদস্যদের নিয়ে তিনি আন্দোলন শুরু করেন। রোম এবং টাস্কানি, এই দুটো জায়গায় তিনি বিদ্রোহ করেন এবং সেখানে তার নেতৃত্বে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ম্যাথসনির প্রজাতন্ত্রে বিশ্বাস করতেন, গণতন্ত্রে বিশ্বাস করতেন এবং নব্য ইটালি দলের যে তিনি পতাকা তৈরি করেছিলেন, সেই পতাকার একদিকে লেখা থাকতো স্বাধীনতা, ঐক্য, আর একদিকে ছিল গণতন্ত্র, সাম্য ও মানবতা। তো এই যে রোম এবং টাস্কানি দুটো জায়গায় তিনি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেই সময়, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি, কারণ বিদেশি শক্তি অস্ট্রিয়া, ফ্রান্স এদের চাপে পড়ে শেষ পর্যন্ত এই আন্দোলন, এই বিদ্রোহ ব্যর্থ হয় এবং ম্যাথসনি খুব শোকতপ্ত হন। ভগ্ন হৃদয়ে তিনি বাকি জীবনটা লন্ডনে কাটান। কিন্তু তিনি যে কাজ করে গেছিলেন ইটালির ঐক্যের জন্য, যে জমি তিনি তৈরি করেছিলেন, তার উপর ভিত্তি করে পরবর্তীকালে কাভুর এবং গ্যারিবল্ডি তারা ইটালির ঐক্য সম্পন্ন করতে সক্ষম হয়েছিলেন। বিশেষ করে ইটালিবাসীদের মধ্যে যে জাতীয়তাবাদী ভাবধারার প্রসার ঘটানো, যেটা সবচেয়ে বড় কাজ, ইটালিবাসীদের মধ্যে আঞ্চলিকতাবাদ দূর করা, তাদের মধ্যে প্রাদেশিকতাবাদ দূর করা, এই কাজটা ম্যাথসনি করতে সক্ষম হয়েছিলেন। ইটালি যুবকদের তিনি জাতীয়তাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ করে তুলতে পেরেছিলেন, তাদের মধ্যে দেশপ্রেমের বীজ বপন করতে পেরেছিলেন এবং ইটালির যে ঐক্যই মূল স্বপ্ন, সেই স্বপ্ন তিনি ইটালিবাসীদের মধ্যে জাগিয়ে তুলতে পেরেছিলেন। সেই জন্য তিনি বারবার বলতেন যে বিপ্লব করো ঐক্যবদ্ধ ইটালির জন্য, কোনো খণ্ডিত স্বার্থের জন্য না। অর্থাৎ আন্দোলন হোক, বিপ্লব হোক, সেটা হবে একমাত্র ঐক্যবদ্ধ এটার জন্য। সেখানে কোনো খণ্ডিত আদর্শের কোনো জায়গা নেই, খণ্ডিত স্বপ্নের কোনো জায়গা নেই। এবং সেই জন্য, সেই কারণে ম্যাথসনিকে বলা হয় ইটালির ঐক্য আন্দোলনের প্রাণ পুরুষ। এবং তিনি যে অবদান রেখে গেছিলেন ইটালির ঐক্য আন্দোলনের জন্য, সেই জন্য তিনি চির স্মরণীয়। সুতরাং আমরা এই বিষয়টির মধ্যে ইটালির ঐক্য আন্দোলনের ম্যাথসনির ভূমিকা বা ইয়ং ইটালি আন্দোলনের ভূমিকা, এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আশা করি এটি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে এবং তোমরা বিষয়টি বুঝতে সক্ষম হয়েছে। ধন্যবাদ।